খুব ছোটবেলায় বাবা মা মারা যায়। এরপর থেকে মামা মামির সাথে থাকতাম। মাত্র 20 বছর বয়সে তারা আমার বিয়ে দেয় একটা 28 বছরের লোকের সাথে। কিন্তু বিয়ের প্রথম রাতে সেই ছেলে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আমি নাকি তার যোগ্য না। এরপর থেকে আমার নানু আমাকে তার কাছে নিয়ে যায়। এরপর 1 বছরের মাথায় নানুও মারা যান। নানু মারা যাওয়ার পর আর পড়াশোনা সম্ভব হচ্ছে না। আবার তার উপর একটা ছোট বোনের দায়িত্ব। তাই ছুটলাম চাকরির খোঁজে। কথাটা বলার সাথে সাথে 2 ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল মেহেকের চোখ থেকে। পাশে বসে থাকা অফিস স্টাফ জিনিয়া বলল, চিন্তা করো না, এই চাকরিটা হতে পারে। তোমার রেজাল্ট তো ভালো। রেন স্যার আবার রেজাল্ট দেখে, তার কাছে বয়স ম্যাটার করে না। জিনিয়ার কথা শুনে মেহেক একটা দীর্ঘশ্বাস ফেলে হতাশার স্বরে বলল, তাই যেন হয়। এমনিতেও বয়সের জন্য কোনো জায়গাতেই টিকতে পারেনি। আর এখানে তো 2000 জনের মধ্যে একজন নেবে, তাও পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। না জানি কি হবে। মেহেক আর জিনিয়ার কথার মাঝে ডাক পড়ল মেহেকের। একরাশ ভয় আর নার্ভাস নিয়ে কেবিনের দরজায় নক করলো। ভেতর থেকে একটা গম্ভীর কণ্ঠে বেশি আসলো, কামিন। মেহেক মনে সাহস জুগিয়ে বুকের কয়েকবার ফু দিয়ে ভেতরে প্রবেশ করলো। কেবিনে ঢুকতে তার চোখে পড়ল এক যুবক কিং, রেন ড্যাভিন, যে তার বিলাসবহুল চেয়ারে উল্টো দিকে ঘুরিয়ে বসে আছে। মেহেক ধীর পায়ে এগিয়ে গেল ডেস্কের দিকে। মেহেককে দাঁড়িয়ে আছে সেটা রেন খুব ভালো বুঝতে পারছে, তাই গম্ভীর কণ্ঠে আবার বলল, বসো। মেহেক একটা চেয়ার টেনে বসলো। রেন চেয়ার ঘুরালো মেহেকের দিকে। মেহেকও তাকালো রেনের দিকে। হলদেটে ফর্সা ত্বক, বাদামি চোখ, ক্লিন শেপ করা মুখ আর স্পাইক করা চুল। কয়েকটা চুল কপালে এসে পড়েছে অগোচরে। জিম করা ফোলা মাসেলগুলো সাদা শার্ট ভেদ করে স্পষ্ট ফুটে উঠেছে। চেহারায় গম্ভীর ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। কখনো হেসেছে কিনা বোঝা দেয়। বয়স হবে 29 বা 30-এর কাছাকাছি। মেহেক চোখ সরিয়ে নিচের দিকে তাকালো। নিজের হাতে থাকা ফাইলটা এগিয়ে দিয়ে কাঁপা কাঁপা হাতে রেন ফাইলটা নিয়ে চেক করতে করতে জিজ্ঞাসা করলো, নাম কি তোমার? মেহেকের সাবলীল উত্তর, মেহরুন্নাসা শেহরস্তেজা। ডাকনাম মেহেক। রেন ফাইলের দিকে তাকিয়ে ব্রু কুচকে বলল, একটা মানুষের এতগুলো নাম। যাই হোক, মাত্র 21 বছর বয়সের জব কেন খুঁজছ? মেহেককে শ্বাস আটকে এলো। সবগুলো জব থেকে সে বয়সের জন্যই টিকতে পারেনি। এখন একমাত্র ভরসায় বিখ্যাত কোম্পানি ডেভিড ইন্ডাস্ট্রি। এটাতেও না হলে আর বেঁচে থাকতে হবে না। মেহেক কয়েকবার আল্লাহর নাম পড়ে বলল, আমার বাবা মা কেউ নেই স্যার। আর বাড়িতে তেমন কেউ নেই যে আমাদের ভরণ পোষণের দায়িত্ব নেবে। তাই জব খুঁজতে বেরিয়েছি স্যার। আমার জবটা খুব প্রয়োজন। সব জায়গাতেই বয়সের জন্য আটকে গিয়েছি, তাই আপনার কাছে এসেছি। মেহেকের কথা শুনে রেন তার অগোচরে হালকা হাসলো। হয়তো সেটা মেহেক দেখতে পায়নি। রেন মেহেককে আরও কিছু প্রশ্ন করলো, আর মেহেকও খুব বুদ্ধিমত্তার সাথে সেগুলো জবাব দিল। ইন্টারভিউ শেষে রেন বলল, তুমি খুবই বুদ্ধিমতী। আই হোপ তুমি আমার পিএ হও। তবে আরও কয়েকজনের ইন্টারভিউ নেওয়া বাকি আছে। রেন একটু থেমে আবার বলল, তোমার জব হয়ে গেলে জানিয়ে দেওয়া হবে। এখন তুমি আসতে পারো। মেহেক সালাম জানিয়ে বেরিয়ে গেল কেবিন থেকে। মেহেক বের হতে রেন একজন স্টাফকে ফোন দিয়ে কেবিনে আসতে বলল। কয়েক মিনিটের মধ্যে লোকটা চলে এলো। রেন আদেশ করে বলল, মেহেরুন্নাসা শেহরস্তেজা, জব কনফার্ম করো আর স্যালারি 2 লক্ষ করো। তবে ওকে কালকে জানাবে। স্টাফ মাথা দুলিয়ে চলে গেল। রেন নিজের চেয়ারে মাথা এলিয়ে দিল, চোখ বন্ধ করলো। বাঁকা হেসে আওড়ালো, তুমি কি ভেবেছো মেহেক সোনা? এত সহজে আমার মন চুরি করে পালাবে? নো ওয়ে। তুমি হয়তো কোনোদিন জানতেও পারবে না যে তোমাকে সবগুলো জব থেকে রিজেক্ট আমার কথায় করা হয়েছে। কথাগুলো মনে মনে বলেই রেন ঠোঁটে বাঁকা হাসি নিয়ে চেয়ারটা দুলিয়ে উঠল। রাস্তার একপাশে ডেভিড ইন্ডাস্ট্রির বড় এক কোম্পানি অফিস, আর ঠিক তার উল্টো পাশে অস্থির হয়ে দাঁড়িয়ে আছে এক কালো পোশাক পরিহিতা অষ্টাদশী মেয়ে, মেহেরিমা শেহরস্তুষি। ফর্সা ত্বকটাও রোদের তীব্র আলোয় লাল বর্ণ ধারণ করেছে। গা বেয়ে পড়ছে ঘাম। তুষি মূলত এখানে এসেছে তার বোনের সাথে। মেহেক বের হচ্ছে না দেখে তুষি অফিসে যাওয়ার সিদ্ধান্ত নিল। যে ভাবনা সেই কাজ। হাতে 2টা বাবল টি নিয়ে নিজে রাস্তা পার হতে যাবে, অমনি একটা গাড়ি হর্ন দিয়ে উঠল, যেটা আগে থেকে রাস্তার কিনারে পার্ক করা ছিল। আকস্মিকভাবে হর্ন বাজায় তুষি ভয় পেয়ে যায় এবং হাতে থাকা বাবলটি কিছু পড়ে যায়। তুষির আঘাত দেখে কিং হাতের বাবলটি 2টাই ছুঁড়ে মারে গাড়ির গ্লাস বরাবর। সাথে সাথে গাড়ি ফ্রন্ট গ্লাসটা বাবলটি দিয়ে নষ্ট হয়ে যায়। তুষির এমন কাজে রেগে গাড়ি থেকে বের হয় এক সুদর্শন যুবক, চোখে চশমা, মুখে মাস্ক আর মাথায় ক্যাপ, হাতে কালো গ্লাভস।
লং কোট পরায় সুদর্শন যুবকটা এসে দাঁড়ায় তুষির সামনে। তুষির হাইট 5 ফুট 4 হয়। দরুন লোকটার বুক পর্যন্ত তার মাথা গিয়ে ঠেকেছে। এই যে মিস, এটা আপনি কী করলেন? তুষি ভাবলেহীনভাবে বলল, আপনি যেটা করলেন সেটার প্রতিশোধ নিলাম। লোকটার গুরুগম্ভীর কণ্ঠে বলল, তুমি জানো আমি কে? তুষি অবাক হওয়ার ভান করে বলল, আয় হায়, আপনার বাবা মা বলেনি আপনার পরিচয়? খুবই দুঃখজনক ব্যাপার স্যাপার। থাক, চিন্তা করবেন না, আমি সাহায্য করব আপনাকে। আমি আবার এতিম বাচ্চাদের সাহায্য করতে পছন্দ করি। যুবকটা দু কদম দিয়ে বলল, চুপ বেয়াদব, আমি জেন ড্যাভিন, সুপারস্টার জেন ড্যাডিনের। তুমি আমার সামনে এভাবে কথা বলছো? তুমি জানো এখন যদি আমার মাস্ক খুলি তাহলে এখানে আমার শত শত ফ্যান হাজির হয়ে যাবে। তুষি একবার জেনের নিচ থেকে উপর পর্যন্ত পরখ করে দেখে বলল, জেন ড্যাভিন আবার কে? জেন যেন আকাশ থেকে পড়ল। এ দেশে থাকে অথচ তাকে চিনে না, এত বড় সুপারস্টার সে। তার কত শত গান ভাইরাল, অথচ এই মেয়ে তাকে চিনে না। জেন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, রেন ড্যাভিনকে চিনো? ড্যাভিন ইন্ডাস্ট্রির একমাত্র সিইও, আমিও ছোট ভাই। তুষি ফিক করে হেসে দিল। হাসতে হাসতে বলল, ভাইয়ের নামে নিজের পরিচয় দিচ্ছেন, হাস্যকর। জেন কিছু বলতে যাবো অমনি তুষি মেহেককে অফিস থেকে বের হতে দেখল। তাই জেনকে থামিয়ে বলল, যাই হোক, আপনাকে তো আমি দেখে নেব। আজকের প্রতিশোধ পূরণ হয়নি আমার। তুষি একটা মুখ বেঞ্চে দিয়ে চলে গেল তার বোনের কাছে। এদিকে তুষির যাওয়ার দিকে তাকিয়ে জেন আনমনে বলে উঠল, ডিসকাস্টিং। দোতলা বিশিষ্ট একটা বড় বাড়ি, তবে মেহেক আর তুষির জায়গা হয়েছে নিচতলার একটা ছোট্ট রুমে। যদিও তাদের নামে অর্ধেক বাড়ি লেখা, তবে মামা মামি দিতে নারাজ। মেহেক ভেবে রেখেছে একবার শুধু পড়াশোনাটা শেষ হোক, তারপর নিজের ভাগ বুঝে নেবে সে। তে চুপচাপ মামা মামির অত্যাচার সহ্য করে যাচ্ছে। নিচতলার কক্ষে বারান্দায় চেয়ারে গায়ে এলিয়ে বসে আছে মেহেক। রাত তখন 2টার কাছাকাছি। তুষি অনেক আগেই ঘুমিয়ে গেছে। জবটাও ঠিক মেহেকের মুখ বরাবর আলো দিচ্ছে। মেহেক গভীর চিন্তায় মগ্ন তার জবটা নিয়ে। এই মাসে যদি জবটা না হয় তাহলে তার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আর সামনে তো তুষির এইচএসসি বোর্ড পরীক্ষা, ফি দিতে হবে। হাজার একটা চিন্তা মেহেকের মাথা ফেটে যাচ্ছে। নিজের পড়াশোনার কথা বাদ, অন্তত বোনটাকে পড়াশোনা করাতে চায় সে। তবে এত কিছুর মাঝে মেহেক আল্লাহর কাছে কোনোদিন অভিযোগ করেনি, কিন্তু আজ অন্তর্গহীন থেকে আল্লাহর কাছে অভিযোগ করে বসলো মেয়েটা। চোখ বন্ধ করে একটু শব্দ করে অভিমান করে বলল, আমার জীবনটা কেন এমন বিষাদময় করে দিলেন আল্লাহ? আমি কি সুখ পাওয়ার এতটাই অযোগ্য? প্রথমত বাবা মাকে মেরে দিল, এরপর আমার বিয়ে হলো, অথচ একদিনও সংসার করতে পারলাম না। আবার এখন টাকার জন্য পড়াশোনা বন্ধ করে দিতে হচ্ছে। কি চাইছেন আপনি? আমাকে তুলে নিতে? তাহলে নিন, তা না হলে পৃথিবীতে থেকে মরণ যন্ত্রণা সহ্য করার ক্ষমতা দিন। অভিযোগগুলো হয়তো উপরওয়ালা শুনলো। মেহেক ডুকরে কেঁদে উঠল। চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল ফর্সা গাল বেয়ে। মেহেক আর সেখানে বসলো না, উঠে চলে এলো রুমে। একটু ঘুমালে হয়তো ব্রেনটা রেস্ট পাবে। দূর থেকে একটা তীক্ষ্ণ নজর এতক্ষণ ধরে মেহেককেই পর্যবেক্ষণ করছিল। তার অঙ্গভঙ্গি, কান্না, অভিযোগগুলো সবই দেখতে পেল সে অবয়ব। মেহেক রুমে যেতে বাঁকা হেসে সে অবয়বটি চলে গেল কোনো এক অজানা উদ্দেশ্যে। বিকেলের ব্যস্ত শহর, ঢাকা মেন সড়ক দিয়ে বিলাসবহুল গাড়িতে বসে মিটিংয়ে যাচ্ছিল রেন। হাতে সময় খুব কম। ম্যানশন থেকে আগে বের হয়েও জ্যামের কবলে পড়তে হয়েছে তাকে। আজকের একটা মিটিং তার কোম্পানিকে আরও বড় করে তুলতে পারে। রেন ক্ষণে ক্ষণে ঘড়ির দিকে তাকাচ্ছে। গাড়ি কয়েক মিনিট চলছে তো আবার জ্যামের কারণে থামছে। রেন বিরক্তিতে বাইরের দিকে তাকিয়ে আছে। তখনই তার চোখ গিয়ে পড়ল লাল চুড়িদার পরিহিতা এক মেয়ের দিকে। গোদুলি বিক্রি মিষ্টি আলোয় মেয়েটা ফর্সা ত্বক জলজল করছে, কোমর ছোঁয়া বাদামি চুলগুলো ঝলমল করছে অন্য এক রূপ নিয়ে। মেয়েটা কয়েকটা বাচ্চাকে চকলেট দিচ্ছে আর তাদের সাথে হাসাহাসি করছে। অজান্তে মেয়েটাকে নিয়ে কৌতূহল জাগলো। জানালার কাঁচটা নামিয়ে দেখলো মেয়েটাকে। অন্তর্গহীন থেকে অজান্তে মুখে একটা হাসি নিয়ে আওড়ালো, ফিনিক্স পাখি। আমার ফিনিক্স পাখি জ্যাম ছেড়ে দিল। আর রোলস রয়েল গাড়িটাও চলতে শুরু করলো। যেহেতু সময় কম ছিল তার ড্রাইভারও তাড়াতাড়ি গাড়ি চালাতে শুরু করলো। গাড়ি এগোনোর সাথে সাথে রেন তার ফিনিক্স পাখিকে হারাতে শুরু করলো। অফিসে এসে রেন সেই মেয়েটার কথাই ভাবছিল। এমনি ঠিকমতো মিটিংয়ে মনোযোগ দিতে পারেনি সে। কোনো রকমের মিটিংটা শেষ করে 1 সেকেন্ডের অপেক্ষা না করে সে ছুটল সেই ঠিকানায় যেখানে সে তার ফিনিক্স পাখিকে দেখেছিল। নিজে নিজেই ড্রাইভ করে সেই জায়গাতে এসে সর্বপ্রথম আশেপাশে খুঁজে, কিন্তু পায়নি। তৎক্ষণাৎ ট্রেনে চোখ গিয়ে পড়লো পাশের রেস্টুরেন্টের দিকে। কিছু একটা ভেবে সেখানে ঢুকলো।
তাকে দেখে ম্যানেজার এসে দাঁড়ালো। রেন তার ফিনিক্স পাখির সমস্ত বর্ণনা দেওয়ার পর ম্যানেজার বলল, স্যার, মেয়েটার নাম মেহেক, আমাদের রেস্টুরেন্টের স্টাফ, পার্ট টাইম জব হিসেবে করছে, কিন্তু স্যার মেহেক এখান থেকে চলে গেছে। রেন মাথা দোলালো, আরও কিছু ইনফরমেশন নিয়ে আদেশ করলো ওকে কাজ থেকে ছাড়িয়ে দেবে। রেনের এমন কথা শুনে ম্যানেজার বলল, কি বলছেন স্যার? মেয়েটা অনাথ, ওর চাকরিটা অনেক দরকার, না হলে পড়াশোনা বন্ধ হয়ে যাবে। রেন রাগ উঠে গেল। এই প্রথম কেউ তার মুখের উপর কথা বলল। সে রাগে গজগজ করতে করতে বলল, যেটা বলেছি সেটাই করবে, না হলে রেস্টুরেন্ট থাকবে না। ম্যানেজার ভয়ে মাথা সম্মতি স্বরূপ নাড়ালো। রেন সেখান থেকে বেরিয়ে চলে গেল নিজের বাড়িতে। আর তার আরেকটা পিএ মুফাসাকে বলে গেল মেহেকে সকল ইনফরমেশন নিয়ে যেতে। রাত তখন 4টা। নিজের বিলাসবহুল কক্ষে রকিং চেয়ারে দোল খেতে খেতে রেন কয়েকদিনের আগের এই ঘটনাগুলো মনে করল। মুহূর্তে ঠোঁটে হাসির দেখা গেল। সত্যি একটা মেয়ে কিভাবে 1 মিনিটের দেখায় রেনের মন চুরি করে পালালো। রেন রকিং চেয়ারে দোল খাচ্ছে, আর হাতে মেহেকের একটা হাসি মাখা মুখের ছবি হাতে নিয়ে দেখছে, ক্ষণে ক্ষণে চুমু এঁকে দিচ্ছে। হঠাৎই চোখ চুলকাতে চুলকাতে রুমে ঢুকলো জেন। একটা হাই তুলে রেনের সামনে গিয়ে বিছানায় বসে বলল, এখনো জেগে আছিস যে? জেনকে দেখে রেন ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, তুই জেগে আছিস কেন? জেন বিরক্তি সুরে জবাব দিল, আরে ধুর, কিছু বলবো? তোর বেস্ট ফ্রেন্ড রিহাদ আসছে। একা তো আসছে না, উল্টো সাথে করে 2টো অসহ্যকর বন্ধুরও নিয়ে আসছে। রেনের ভ্রুকুচকে এলো, হোয়াট? রোজিয়াকেও নিয়ে আসছে? জেন হ্যাঁ সূচক মাথা দোলালো। রেন আবার বলল, আচ্ছা ঠিক আছে, তুই যা, রুম গিয়ে রেস্ট নে। জেন মাথা দুলিয়ে যেতে নেবে তখনই তার ব্রেন সজাগ হলো। পেছন ঘুরে রেনের বিছানার আর টেবিলের দিকে তাকালো। সমস্তটা জুড়ে ফটো ছড়িয়ে ছিটিয়ে রাখা। জেন আবার বিছানার দিকে গিয়ে একটা ফটো হাতে নিয়ে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কিরে ভাই, এই মেয়েটাকে? রেন রকিং চেয়ারে মাথা এলিয়ে চোখ বন্ধ করেছিল। জেনের কথা শুনে সেদিকে তাকালো, গম্ভীর কণ্ঠে জবাব দিল, তোর ফিউচার ভাবি। জেনের জন্য বিশ্বাস হচ্ছে না। শুকনো ঢুক গেলেই রেনের খুব কাছে গিয়ে নাক দিয়ে তার গন্ধ নিয়ে বলল, ড্রিঙ্ক করছিস নাকি গাঁজা খেয়েছিস? রেন রাগে চোখে তাকালো জেনের দিকে, দাঁত কটমট করে বলল, আমি কিচ্ছু খাইনি, তবে তুই খাবি, আমার মার, যা এখান থেকে। জেন ফটোটা আবার বিছানায় রেখে সেখান থেকে বিড়বিড় করতে করতে বেরিয়ে গেল। সকাল সকাল মেহেকের অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠে পড়েছে তুষি, তবে মেহেক উঠছে না। তুষি নাক মুখ কষলে মেহেককে ডাকতে লাগলো, মেহেক আপি, ওঠো, তোমার অ্যালার্ম বন্ধ করো, আমি ঘুমোতে পারছি না। মেহেক আপি। এভাবে কয়েকবার ডাকার পর মেহেকের চোখ খুললো। রাতে দেরিতে ঘুমানোর দরুক এখন ঘুম ভাঙছিল না তার। মেহেক উঠে বসে নিজের মোবাইলটি হাতে নিয়ে অ্যালার্ম বন্ধ করলো। টাইম চেক করতে দেখলো 8টা বেজে গেছে। দ্রুত পায়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো সে। তখনই মোবাইলের নোটিফিকেশনের টুং শব্দ তার মস্তিষ্কে জানান দিল যে মোবাইলে মেসেজ এসেছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও শরীরটা দুলিয়ে বিছানায় রাখা অবহেলিত মোবাইলটার হাতে উঠালো। মেসেজ চেক করতে শরীরের সকল ক্লান্তি আর বিরক্তিভাব যেন এক নিমিষে উবে গেল। মেসেজটা ছিল তার জব কনফার্মেশনের, যেখানে তাকে আজ অফিসে গিয়ে কন্ট্রাক্ট সাইন করতে বলা হয়েছে। মেহেকের খুশি আর দেখে কি, এক চিৎকারে ভারে মাথায় তুলে নিল। তার চিৎকারে তুষিও ঘুম থেকে উঠে গেল। মেহেককে তুষি বাহু ধরে ঝাঁকিয়ে উৎফুল্ল কণ্ঠে বলল, তুষি, আমার জব হয়ে গেছে রে। মেহেকের কথা শুনে তুষির ঘুমও হাওয়া হয়ে গেল। আবেগ চেপে না রাখতে পেরে সেও চেঁচিয়ে উঠল। দুই বোনের এমন চেঁচামেচিতে মেহেকের মামা মুখলেস খান আর মামি শাহিদা খানম ধমকিয়ে বলে উঠল, তোরা দুই বোনে এই বাড়িটাকে পেয়েছিসটা কি? সাত সকালে চেঁচিয়ে কান খারাপ করে দিচ্ছিস। বাড়িটা কি তোদের বাপের? এতক্ষণ মামির ধমক খেয়ে চুপ থাকতে পারলেও বাবাকে নিয়ে বলা কথাটা মেহেকের হজম হলো না। সে রেগে নয়, বরং ঠান্ডা মস্তিষ্কে ফাঁকাভাবে বলল, বাড়িটা আমার বাবার না হলেও অর্ধেক আমার নামে, তাই বাড়ির যতটা অধিকার আপনাদের আছে ঠিক ততটা অধিকার আমাদেরও আছে। আশা করি আপনাদের আর কোনো কনফিউশন নেই। মেহেকের বললাম তীক্ষ্ণ বাক্য কর্ণগ্রহর হতেই শাহিনা খানমের গায়ে ফোসকার মতো লেগে গেল। তেড়ে এসে কিছু বলতে যাব, অমনি মুখলেস খান বলল, আহ বাদ দাও না, বুঝলাম না, ও হচ্ছে ঠান্ডা মস্তিষ্কের শয়তান, দেখতে সহজ সরল হলেও মনে বিষ, ঠিক মায়ের মতো। চলো এখান থেকে, আর ঝামেলা বাড়িও না।
মুখলেস খান তার স্ত্রীকে নিয়ে সেই রুম ত্যাগ করলেন। মেহেকও আর দেরি করলো না, রেডি হয়ে 9টার মধ্যে বেরিয়ে পড়লো অফিসে যাওয়ার উদ্দেশ্যে। বিলাসবহুল কেবিনের পার্সোনাল চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে এসির নিচে বসে আছে রেন, পরনে ফর্মাল কোটটা চেয়ারে অযত্নে ঝুলিয়ে রাখা, চোখ তার ল্যাপটপে, অথচ মস্তিষ্ক মন দুইটাই ফেলে এসেছে তার পাখির কাছে। যখন এসে তাকে চোখের জ্বালাটা মেটাবে এই মেয়ে কি জানে এখন তাকে দেখার জন্য কি পরিমাণ ইচ্ছে হচ্ছে রেনের। অবশেষে রেনের অপেক্ষার অবসান ঘটিয়ে আগমন ঘটল মেহেকের। দরজার বাইরে থেকে দরজায় নক করে মেহে কণ্ঠে রাখলো, মেহেক আমি স্যার। রেন দরজার দিকে তাকিয়ে আওড়ালো, আমার মনে পারমিশন ছাড়া ঢুকে গিয়েছ, তাহলে রুমে ঢোকার জন্য আবার পারমিশন নিচ্ছ কেন? ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে মেহেক আবার নক করল। তৎক্ষণাৎ ভেতর থেকে গম্ভীর কণ্ঠে শোনা গেল, কামিন। মেহেক দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। রেনের ডেস্কের সামনে চেয়ারটাতে বসে বলল, থ্যাংক ইউ সো মাচ স্যার আমাকে চুজ করার জন্য। রেন নিজের গম্ভীর ভাব ধরে রেখে বলল, আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই মিস তেজা, তুমি নিজের যোগ্যতায় পদটাকে জিতে নিয়েছ। রেনের মুখে তেজা নামটা শুনে মেহেকের হাসিটা মুহূর্তে গায়েব হয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে এই নামটা ডাকবেন না প্লিজ। রেন ব্রুকুচকে জিজ্ঞেস করলো, কেন? আসলে এই নামটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। এই নামটা শুধু আমার বাবা মা ডাকতো, তারা চলে যাওয়ার পর আর কেউ ডাকেনি। মেহেকের মুখে চাপা কষ্ট স্পষ্ট ফুটে উঠেছে। রেন বলল, ইটস ওকে। মুখে কথাটা বললেও মনে মনে বলল, বাট আমি তো তোমাকে তেজা পাখি বলেই রাখবো। মেহেক মাথা ধোলালো। রেন মুফাসাকে ফোন দিয়ে কন্ট্রাক্টের ফাইল আনতে বলল। মুফাসাও দ্রুত পায়ে চলে এসেছে কন্ট্রাক্টের ফাইল নিয়ে। রেন ফাইলটা একবার দেখেন মেহেকের দিকে এগিয়ে দিয়ে এবং বলল, তুমি কত টাকা স্যালারি চাও? মেহেক ফাইলের দিকে না তাকিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে কিছু একটা ভেবে বলতেই যাবে 20,000 হলেই চলবে। তখন রেন আবার বলল, আমি 2 লক্ষ ফিক্স করেছি। নিজের এক্সপেকটেশনের থেকে এত বেশি শুনে মেহেকের কাশি উঠে গেল। রেন এক ভ্রুকুচকে তাকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, এটা শুনে কাশি পাচ্ছি, প্রমোশন হলো আরও বাড়বে। নাও এবার কন্ট্রাক্টে সাইন করো। মেহেক এবার পেপারগুলোতে চোখ বোলালো, তবে পুরোপুরি পড়লো না। সাইন করতেই যাবে অমনি রেন বলল, একবার পড়ে নাও সব ঠিকঠাক আছে কিনা। মেহেক তবু অতিরিক্ত খুশিতে না পড়ে সাইন করে দিল। মেহেককে সাইন করতে দেখে রেন ঠোঁট বাঁকিয়ে হাসলো। কি হতে যাচ্ছে তার সাথে? এটাই কি শুধু একটা কন্ট্রাক্ট ছিল, নাকি মেহেকের ভাগ্য পরিবর্তনের চাকা? এই পেপারগুলো সাইন করে কোন বেড়া জালে ফাঁসছে না তো সে? দুপুরে অসহনীয় গরমের তাপে যেন পুরো ঢাকা শহর উত্তপ্ত হয়ে আছে। যানবাহন থেকে শুরু করে মানবকুল, পশু পাখি সকলে অতিষ্ঠ হয়ে উঠেছি। তবুও কেউ ঘরে বসে নেই, বেরিয়েছে নিজেদের তাগিদে বাহিরে। ঠিক তাদের মতো তুষিও বেরিয়েছে কলেজ থেকে। অতিরিক্ত তাপে ঘেমে নিয়ে একাকার কলেজের সাদা ইউনিফর্মটাও ভিজে গায়ের সাথে চিপকে আছে। কলেজে যেতে চাইছিল না এই গরমের কারণে, তবুও সামনে বোর্ড এক্সাম, যার জন্য বাধ্য হয়ে যেতে হচ্ছে। কাঁধে ভারী ব্যাগ ঝুলিয়ে হাতে একটা বই নিয়ে সেই দিকে দৃষ্টি দিয়ে গুনগুন করে পড়ছি আর হাঁটছি। এখন প্রতিটা মুহূর্তে তার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবার জিপিএ 5 না পেলে বড় বোনের কথা রাখবে কি করে তুষি? রাস্তার ফুটপাত দিয়ে হাঁটছে, তবে সামনে কে আছে তা দেখছে না, যার ফলে সবাই তাকে সাইড দিয়ে যাচ্ছে। এভাবে নিজের রাজত্ব চালাতে চালাতে তুষি হঠাৎ একটা শক্ত সুঠামদের সাথে ধাক্কা খেলো। সাথে সাথে তুষি তেতে উঠে বলল, আরে আজব লোক তো, দেখতে পান না নাকি? যুবকটা তুষির দিকে তাকিয়ে যেই না কিছু বলতে যাবে অমনি তুষিকে দেখে বলল, তুমি? তুষি এবার চোখ তুলে তাকালো। সামনে জেনকে দেখতে পেয়ে দাঁত কটমট করে বলল, সমস্যা কি আপনার? সবসময় আমার রাস্তার মাঝে চলে আসেন কেন? জেনের মুখে সেদিকে মতোই মাস্ক আর ক্যাপ ছিল, যার ফলে তুষি তাকে চিনতে পেরেছে। জেন তুষির দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, এই যে মিস, আপনি একবার আপনার আশেপাশে তাকিয়ে দেখুন তো। তুষি আশেপাশে ঘাড় ঘোরালো। সে রং সাইড দিয়ে এসেছে। পড়তে পড়তে খেয়ালই করেনি যে সে কোথায় যাচ্ছে। তুষি বর্তমানে দাঁড়িয়ে আছে আইসক্রিম গাড়ির সামনে, যেখান থেকে জেন আইসক্রিম নিতে গাড়ি থেকে নেমেছিল। তুষি নিজের ভুলটা বুঝতে পারল, তবে তা প্রকাশ করে বলল, হ্যাঁ দেখলাম তো, আপনি তো আমাকে ছাড় দিতে পারতেন। জেন একটা দীর্ঘশ্বাস ফেলল। এমনিতেই গরম, তার উপরে মেয়ের এমন মিনিংলেস কথা। জেন নিজের মুখের মাস্কটা খুলে ফেলল এবং গম্ভীর কণ্ঠ সন্দেহ নিয়ে বলল, এই যে মেয়ে, তুমি কি আমাকে ফলো করছো? আমার সব জায়গাতে তুমি কোথা থেকে চলে আসো? তুষির চোখ গিয়ে আটকালো জেনের ফর্সা চেহারার দিকে। অদ্ভুত এক সৌন্দর্য, চোখ দুটা হালকা বাদামি,
দাড়িগুলো ক্লিন শেভ করা। তুষি নিজের চোখ সরিয়ে বলল, আমাকে দেখে কি আপনার স্টকার মনে হয়? আর আপনার বুদ্ধি দেখে বলতে হচ্ছে, আপনাকে বাদাম খাওয়ানো হয়নি? কলেজ ড্রেস পরে আমি আপনাকে স্টক করব? তো সেই একটু থেমে আবার বলল, আর এমনিতেও আপনাকে দেখে মনে হবে আপনি আমাকে স্টক করছেন। আমার পরনে কলেজ ড্রেস আর আপনার পরনে একটা বাড়িতে ইউজ টি শার্ট। এবার বলুন, কে কাকে স্টক করছেন? জেন ব্রোকুচকে বললাম, আমার এই টি শার্ট বাড়িতে ইউজ করা টি শার্ট, তুমি জানো এটার প্রাইস কত? সে ভাবলেহীনভাবে নিজের পা বাড়িয়ে দিয়ে বলল, আপনি জানেন আমার পায়ের জুতোর দাম কত? জেনকে ভাবার সময় না দিয়ে বলল, আপনি ভাবতে থাকুন, আমি আসছি। কথাটা বলার সাথে সাথেই মেয়েটাও ধাও। জেন একটা ফোঁস করে দীর্ঘশ্বাস পেলে বিরক্তি নিয়ে সেও চলে গেল। এখন আর আইসক্রিম খাওয়ার মুড নেই। মেয়েটা তার ভালো মুডটাকে নষ্ট করে দিয়েছে। মেহেক গালে হাতে নিয়ে নিজের ক্যাবিনেট ডেস্কের সামনে বসে আছে। সামনে 6টা ফাইল। তার সাথে কি হয়ে গেল এসব? মেহেক একটা হাত বাড়িয়ে একটা ফাইল চেক করলো, সাথে সাথে ফাইলটা 2 হাতে দূরে রেখেই নিজেকে বলল, মেহেক রে, তুই কেন এত ফর্মালিটিস দেখাতে গেলি? এখন গেলি না ফেসে? মেহেকের মনে পড়ে গেল কিছুক্ষণ আগে তার পাকনামের ঘটনা। কিছুক্ষণ আগে মেহেক ফাইলটাতে সাইন করে রেনের হাতে দিল। রেন একবার চেক করে বলল, তাহলে মিস মেহেক, আপনি কাল থেকে জয়েন করবেন, আর যাওয়ার সময় অ্যাডভান্স স্যালারিটা নিয়ে যাবেন। রেনের কথায় মেহেকের চোখ চকচক করে উঠলো, তবুও পাকনামি করে ফর্মালিটিস দেখেই বলল, স্যার আমি আজ থেকে জয়েন করি। মেহেক ভেবেছিল হয়তো রেন তাকে না করবে, কিন্তু তাকে অবাক করে রেন বলল, ঠিক আছে, ওর ডেস্কে 12টা ফাইল আছে, সেগুলো নিয়ে কমপ্লিট করো। আর তোমার কেবিন আমার কেবিনের পাশেরটাই। রেন আদেশ মাথা বাক্যে মেহেককে একটা মেকি হাসি দিয়ে বলল, প্রথম দিনেই এতগুলো স্যার? আমি অর্ধেকটা নিয়ে যাই আর বাকিগুলো কালকে কমপ্লিট করে দেই। মেহেকের কথায় রেন পূর্ণ দৃষ্টি দিয়ে তাকালো তার দিকে। প্রথম দিনেই ফাঁকিবাজি করছো? মেহেক আমতা আমতা করে বলল, আসলে স্যার ফাঁকিবাজি না, ব্যাপারটা হলো আমি তো বাসা থেকে বলে বের হইনি, বুঝতেই তো পারছেন। রেন মেহেকের অগোচরে হাসলো, তারপর বলল, ঠিক আছে, তাহলে 6টা নিয়ে যাও। মেহেক একটা মেকি হাসি দিয়ে ডেস্কের উপর থেকে 5টা ফাইল নিল। রেন সেটা দেখে বলল, মিস মেহেক, আরেকটা? তুমি 5টি ফাইল নিয়েছ, আরেকটা নিয়ে যাও। মেহেক আবার একটা বাচ্চাদের মাথা হাসি দিয়ে এক ফাইল উঠিয়ে এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল রেনের কেবিন থেকে। ভাবনার ইতি টেনে মেহেক নিজের মাথায় নিজেই চাটে মেরে কাজে মনোযোগ দিল। তখনই তার কেবিনে এলো জিনিয়া। দরজার সামনে দাঁড়িয়ে আফসোসের স্বরে বলল, ফেসে গেছ? মেহেক অসহায় দৃষ্টিতে তাকালো জিনিয়া থেকে। জিনিয়া একটু হেসে একটা চেয়ার টেনে মেহেকের পাশে বসতে বসতে বলল, আসলে আমাদের স্যার এই রকমেরই, যখন যাকে মন চায় কাজে ফাঁসিয়ে দেয়। মেহেক কিছু বলল না। জিনিয়ার আবার বলল, জানো তো মেহেক, স্যার অনেক গম্ভীর আর রাশি হলেও আমাদের অনেক স্নেহ করে। স্যারের তো বাবা মানেই, তবে সে একমাত্র চাচাকে অনেক সম্মান করে। স্যারের একটা ছোট ভাইও আছে, বয়সে মাত্র 3 বছরের গ্যাপ। তুমি সুপারস্টার জেন ডেভিনকে চিনো? জেন ডেভিন হচ্ছে স্যারের ভাই। মেহেক মাথা তুলে বলল, হ্যাঁ শুনেছিলাম একবার। জিনিয়া মেহেকের পিঠে হালকা চাপড় মেরে বলল, ওকে মেহেক, তাহলে তুমি কাজ করো, আমি পাশের কেবিনেই আছি। সমস্যা হলে ডাক দিও। মেহেক গাড় নাড়ালো আর জিনিয়া সেখান থেকে চলে এলো। নিজের কেবিনে মেহেক যেতেই রেন শব্দ করে হেসে দিল। তখনই কেবিনের উপর জেন। রেনকে হাসতে দেখে ব্রু নাচিয়ে বলল, কিরে ব্রো, হঠাৎ এমন হাসির কারণ কি? ভাবি, অবশ্যই ভাবিকে দেখলাম তোর কেবিন থেকে বের হতে। এমনিতে তো সারা বছরে একবারে হেসেছিস কিনা সন্দেহ, কিন্তু ভাবিকে দেখে এত সুন্দর হাসি। রেন হাসি থামিয়ে দিল, ফের মুখে গম্ভীর ভাব নিয়ে বলল, তুই নিজের চরকায় তেল দে, আমার কথা না ভাবলেও চলবে। জেন রেনের কথায় পাত্তা না দিয়ে কাউচে বসে গা এলিয়ে দিয়ে বলল, আমি তো আমার চরকায় তেল দিয়েই, কিন্তু তেল বেশি হয়ে গেছে বলে তোকে একটু দিতে আসলাম। যাই হোক, তোর বেবি চলে এসেছে, মনে হয় কালকে অফিসে হানা দিবে। রেন ব্রু কুচকে বলল, বেবি মানে? কার বেবি? কিসের বেবি? রোজালিয়ার কথা বলছি। রেন বাঁকা হেসে বলল, সাথে রোজিও আসছে। জেন নাক কুচকে তিরস্কারের সুরে বলল, ছ্যা, এই 2 বোন কাল নাকিনি। মেহেকের কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। অবশ্য তুষিকে ফোন করে জানিয়ে দিয়েছে সে আসতে দেরি হবে। তুষি যেন পড়তে বসে। মেহেক এসে তার সমস্ত পড়ার পাই টু পাই হিসেব নেবে। মেহেক কাজ শেষ করে অফিস থেকে
বেরিয়েছে মাত্র। রেন বিকেলেই চলে গেছে বাসায়। সন্ধ্যা হলে কি হবে, আজকে স্ট্রাইক ছিল, যার ফলে রাস্তায় একটাও গাড়ি নেই। মেঘ কিছুক্ষণ অপেক্ষা করলো যে গাড়ি পাওয়া যায় কিনা, কিন্তু না, বাধ্য হয়ে হাঁটা ধরলো। অফিস থেকে হেঁটে বাড়িতে যেতে মিনিমাম 1 ঘন্টা তো তার লাগবেই। মেঘ বাড়ির পথ ধরে যত এগোচ্ছে ততই তার মনে আতঙ্ক বাড়ছে। শুধু মনে হচ্ছে কেউ তার পিছু নিচ্ছেই। মেঘ পাম চালাতে চালাতে একবার থামলো, পেছনে ফিরে তাকাতে আটকে উঠলো। তার থেকে বেশ কয়েক কদম দূরে একটা আলখাল্লা পড়া অবয়ব আস্তে আস্তে হাঁটছে, মনে হচ্ছে তারই পিছু নিচ্ছে। মেঘ একটা শুকনো ঢোক গেলে সামনে ঘুরে আগেভাগে হাঁটতে লাগলো। সে জানে দৌড়ে কুলিয়ে উঠতে পারবে না, বুদ্ধির সাথে পদক্ষেপ নিতে হবে। মেঘ অনেকক্ষণ যাবৎ হাঁটছে আর সে অবয়ব তার পেছনে পেছনে আসছে। তবে মেহেকের মনে হচ্ছে সে অবয়ব তার নিরাপত্তার নিশ্চয়তা দিতেই তার পিছু পিছু হাঁটছে। মেঘ হাঁটছিল, হঠাৎ সে খেয়াল করলো রাস্তার এক কোণায় দুটো যুবক মদ খাচ্ছে আর সিগারেট খাচ্ছে। মেহেককে নিজের ওড়নাটা ঠিক করে তাদের সামনে দিয়ে পথ অতিক্রম করলো। মেহেক দেখতে নজর করার সুন্দর, ফর্সা ত্বক আর বাদামি চুল, উচ্চতা হবে 5 ফুট 5 মতো। এই সুন্দর রাতে একটা সুন্দরী মেয়েকে একা যেতে দেখে ছেলে দুইটার মাথা যেন ঘুরে উঠলো। পেছন থেকে সিটি বাজিয়ে বলল, এই সুন্দরী মামনি, কোথায় যাচ্ছ? চলো আমরা পৌঁছে দেই। মেঘ পেছনে ফিরে তাকালো না, হাঁটতে লাগলো সামনের দিকে। কিছুক্ষণ ধরে ছেলেগুলো ফলো করছে আর বিশ্রী ভাষায় ডাকছে। মেহেকের গা গুলিয়ে আসছে। হঠাৎ পেছন থেকে আওয়াজ আসা বন্ধ হয়ে গেল। মেঘ সন্দেহবশত পেছনে তাকালো। মেঘ যা দেখলো তাতে কিছুটা থম মেরে রইল। সে অবয়বটা ছেলে দুইটার সাথে কথা বলছে। মেঘ যেন সুযোগ পেল, আর কিছু দূর গেলেই তার বাড়ি, তাই আর ব্রেন না খাটিয়ে এক দৌড় লাগালো। মুহূর্তে নিজে সেই তিনজনের নজরের বাইরে নিয়ে এলো আলখল্লা পড়া অবয়বটি। মুখ ঢাকা, তাই তার হিংস্র চেহারাটা তারা দেখতে পেল না। অবয়বটির আগে কটমট করে বলল, তোদের সাহস কীভাবে হয় আমার পাখির দিকে নজর দেওয়া? ছেলে দুইটা বিশ্রীভাবে হেসে বলল, তোর পাখি, তাহলে আমাদেরও একটু ভাগ দিস। কথাটা শেষ হতে না হতেই অবয়বটি তাদের দুজনের দুই পায়ের মাঝে লাথি দিল, যার ফলে ছেলে দুইটা ব্যথায় রাস্তায় শুয়ে কাতরাতে শুরু করলো। অবয়বটি তার পকেট থেকে একটা বন্দুক বের করলো এবং ছেলে দুইটা নিষিদ্ধ অঙ্গে গুলি করে দিল। ছেলে দুইটা ব্যথায় চিৎকার করতে শুরু করেছে। অবয়বটি আর সেখানে দাঁড়ালো না, নিজের পথ বেছে সেখান থেকে চলে গেল। এবং যাওয়ার আগে কয়েকটা কথাই আওড়ালো, আমার পাখির দিকে নজর দিলে জানে মেরে ফেলবো। ও শুধু আমার, শুধুই আমার। নিস্তব্ধ নিশীথে গভীর ঘুমে সকলেই মগ্ন। শান্ত পরিবেশকে কিছুক্ষণ পর পর বুদ্রু করে তুলছে পেঁচার ডাক। পাশাপাশি বারবার ইলেকট্রিসিটির যাওয়া আসা তো আছেই। মেহেকের বাড়ির সামনের রাস্তায় স্টেডিয়ামে চিমচিমে আলোর নিচে দাঁড়িয়ে আছে এক অবয়ব পরনের কালো আল্লাহ খাল্লা। মুখটা এমনভাবে ডেকে রেখেছে যে দেখার উপায় নেই। অবয়বটির হাতে একটা গোলাপ ফুল, যার ডাটা থেকে খুব যত্ন সহকারে উঠিয়ে নেওয়া হয়েছে সকল কাঁটা। অবয়বটি কিছুক্ষণ দাঁড়িয়ে মেহেকের রুমের বারান্দার দিকে তার তীর্যক দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল। হয়তো বোঝার চেষ্টা করলো জেগে আছে কিনা। ধীরগতিতে হেঁটে বড় লোহার দরজাটার হাত বাড়ালো, হালকা ধাক্কা দিতে ক্যাচ ক্যাচ শব্দ তুলে সেটা খুলে গেল। দরজাটা হয়তো আজ ভুলবশত লাগানো হয়নি। অবয়বটি হেঁটে গিয়ে দাঁড়ালো বাড়ির মেন দরজার সামনে। দরজায় ছিল পাসওয়ার্ড লক সিস্টেম, তাই সে নিজের জানা পাসওয়ার্ডটা চাপতে দরজাটা খট করে খুলে গেল। দরজা খুলতেই তার মুখে ফুটে উঠল বাঁকা হাসি। রহস্যময় সেই হাসি আড়াল হলো কাপড়ের নিচে। অবয়বটি আর না দাঁড়িয়ে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। ধীরে ধীরে মেহেকের রুমে গেল। দরজাটা হালকা আওয়াজে খুলে ফেললো। মেহেক বিছানায় পুর হয়ে ঘুমাচ্ছে আর তার পাশেই তুষি কাত হয়ে শুয়ে আছে। অবয়বটি ধীর পায়ে মেহেকের বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। নিজের মাথা থেকে আলখাল্লার কাপড়টা সরাতে বাহির থেকে আসা আবছা আলোয় তার মুখ দেখা গেল। রেন ড্যাভিন। রেন নিজের হাতের ফুলটা মেহেকের বিছানার পাশে রাখলো এবং তার পাশে বসে পড়ল। কিছুক্ষণ তাকিয়ে থেকে তার কপাল থেকে ছোট ছোট অবাধ্য চুলগুলো কানের পেছনে গুঁজে দিল। ঘুমের মাঝে কপালে হালকা সুরসুরি অনুভূতি। মেহেক কপাল চুলকে সোজা হয়ে ঘুমালো। রেনের এতে কোনো ভ্রুক্ষেপ নেই, আর নেই মুখে কোনো আতঙ্ক যে মেহেক জেগে যেতে পারে, কারণ এই ব্যবস্থা সে আগেই করে রেখেছে। রেন মেহেকের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। মেয়েটা এত কিউট কেন সে ভেবে পায় না। মেহেকের ফর্সা গাল দুটো দেখে রেনের একটু লোভ হলো চুমো খাওয়ার। যে ভাবনা সে কাজ। টপর দুই গালে কয়েকটা চুমু খেয়ে নিল। এরপর কপালে একটা গভীর চুমু দিয়ে গালে বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্লাইড করতে করতে বলল, ডু ইউ নো বেবি,
ইউ আর সো সফট। ইচ্ছে করছে তোমায় খেয়ে ফেলি। তোমার নরম গাল, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, তোমার উষ্ণ শরীর সব কিছুই আমাকে গভীরভাবে টানছে। তোমাকে যদি সেই কন্ট্রাক্ট পেপারে সাথে বিয়ের পেপার দিয়ে সাইন করিয়ে বিয়ে করতে পারতাম, তাহলে এখন নিজেকে বাধা দিতাম না। রিন একটা দীর্ঘশ্বাস ফেলল। নিজের অনুভূতিগুলিকে বালিশ চাপা দিয়ে মেহেককে আরেকবার চুমুকে সেখান থেকে বেরিয়ে গেল। তবে যাওয়ার আগে নিজের সাথে করে আনা 10টা ছোট ছোট ক্যামেরা রুমের আনাচে কানাচে লাগিয়ে যেতে ভুলল না। মেহেকের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে এক মহিলা, বয়স হবে 35-এর কাছাকাছি। সে মেহেকদের বাড়িতে রান্নাবান্নার ঘর পরিষ্কারের কাজে নিয়োজিত। মেহেকদের বাড়িতে সে প্রায় 8-10 বছর ধরে কাজ করছে। সে মেহেকদের বাড়ির সকল ঘটনায় জানে। বলতে গেলে তাকে পরিবারের সদস্য হিসেবে গণ্য করা হয়। রেন বাড়ি থেকে বের হয়ে সে কাজের মহিলাকে দেখতে পেল। এই মাঝরাতে একজন মহিলাকে বাড়ির সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রেন একদমই অবাক হয়নি, বরং বাঁকা হাসলো। রেনকে দেখে সেই মহিলাও এগিয়ে গিয়ে বলল, সাহেব, আমার টাকাটা। রেন নিজের পকেট থেকে একটা চেক বের করে দিয়ে বলল, আমার কাজ করবে তো আরও টাকা পাবে, তবে হ্যাঁ, ঘুমের ওষুধের ডোজ যেন বেশি না হয়, তাহলে আমার পাখির ক্ষতি হতে পারে। মহিলাটি তার দাঁত বের করে হেসে বলল, না না সাহেব, কি যে কন, মেঘ আম্মা তো ঘুমাই না, রাত বিরাইতে বারিন্দায় বইয়া বয়ে একলা একলা কথা কয় আর কান্দে। সারাটা দিন সবার সামনে নিজের কঠোর দেখাইলেও আড়ালে মাইয়াটা কান্দে, আমি দেখছিলাম। আপনার ওষুধের ডোজও তাও মাইয়াটা একটু আজকে ঘুমাইছে। রিন হাসলাম। মহিলাটা আবার বলল, সাহেব, একটা কথা কই, মেয়ে কাম্মায় অনেক ভালো মানুষ, একদম নরম মনের মানুষ। ওই যে বড় লোক একটা খাবার আছে না, কি জানি কয়, ফুডিং না কি, ফুডিং, হ ওইটাই, ওটার মতো নরম। ঘরে থাকলে আমারে অনেক কাম আগায়া দেয়। ছোট বোনটারে নিজের একা বড় করছি। আপনি আমার আম্মারে ভালো রাখেন সাহেব, কোনো দিন তার মনে দুঃখ দিয়েন না। মায়াটার বাপ মা এমনিতেই ছোটোবেলায় মরে গেছে, এরপর থেকে মানুষও আরও কম খারাপ কথা কয় নাই। আবার তার উপর বিয়ে দেওয়ার প্রথম রাতেই ও জামাই ওরা ছাইরা দিল। মায়াটা অনেক শুয়েছে। ইন্ডিয়ান সবটাই শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, এখন যাও, আমাকেও যেতে হবে। মহিলার অপেক্ষা করলো না, তার যাওয়ার সাথে সাথে রেনু সেখান থেকে প্রস্থান করলো। রেন আজ সকালে মেহেকদের বাড়ির সে কাজের মহিলার সাথে দেখা করেছে। সেই মহিলাকে বাড়ির সকলের রাতের খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিতে বলেছিল। প্রথমে মহিলাটা রাজি হয়নি, তবে পরবর্তীতে টাকা দেওয়ার কথা বললে সে রাজি হয়। তাই মহিলাটা সকলের রাতের খাবারের মধ্যে ঘুমের ওষুধ দিয়ে দেয়, যার ফলে সকলে গভীর ঘুমে তলিয়ে যায়। ক্লান্ত শরীর নিয়ে মুভি দেখছে জিন। আজকে একটা কনসার্ট ছিল তার। অনিচ্ছা থাকা সত্ত্বেও তার অ্যাসিস্ট্যান্ট মার্টিনের কথায় গিয়েছে সেখানে। ভেবেছিল একটুই তো এনজয় করবেই, কিন্তু না, এনজয়ের তো হয়নি। গান গাওয়ার আগে তার ফ্যানরা গাইতে শুরু করে দেয়। কোনো রকম কনসার্ট শেষ করে বাড়িতে ফিরে এসেছে। ফিরতে ফিরতে অবশ্য প্রায় রাতের 1টা বেজে গেছে। তাই সিদ্ধান্ত নিল একটা মিডনাইট মুভি দেখে ঘুমাবে। মুভি দেখতে দেখতে ভোর 4টা বেজে গেছে। টিভি অফ করে বিছানায় বালিশ নিয়ে উপর হয়ে শুয়ে পড়ল সে। তবে আজব বিষয়, তার ঘুম আসছে না। অনেক চেষ্টার পরেও যখন ঘুম এলো না, তখন সময় কাটানোর জন্য এই কয়েকদিনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ভাবতে লাগলো। আকস্মিকভাবে তুষের কথা মনে পড়তে জেন মুখে হাসি ফুটে উঠল। নিজেই নিজেকে বলল, মেয়েটা এত ফানি কেন, রাগিয়ে দিয়ে চলে যায়, অথচ ওর মিনিংলেস কথা মনে পড়লে হাসি আসে। জেন ভাবল, তুষি ব্যাপারে হাসি আসছে প্রচুর। জেনের সাথে 2 দিন দেখা হয়েছে তুষির, অথচ তুষির কথাগুলো তার মস্তিষ্কে গেঁথে গেছে। তবে আজ দেখা হয়নি তার সাথে। জেন এক পর্যায়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালের উষ্ণ আলো চোখে পড়তে মেহেকের ঘুম ভেঙে গেল। আস্তে আস্তে চোখ খুলে উঠে বসলো। মাথাটা প্রচুর পরিমাণে ভার হয়ে আছে। ঘুমের ঘোর এখনও কাটেনি। সময় দেখার উদ্দেশ্যে ফোনটা হাতে নিতে দেখলো 8:30। ঘুম ছুটে পালালো তার। আজ তার হিসেব মতে অফিসে প্রথম দিন, 9টায় অফিসে পৌঁছাতে হবে। মেহেক তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কোনো মতো রেডি হয়ে নিল। বিছানার পাশ থেকে মোবাইল নিতে গিয়ে খেয়াল করলো একটা গোলাপ ফুল রাখা। মেহেক গোলাপ ফুলটা হাতে নিল। ব্রুযুগল কুচকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই গোলাপ ফুল এখানে এলো কি করে? নিশ্চয়ই তুষি রেখেছে। মেয়েটার বড় হলো না, এখনও মাঝে মাঝে কলেজ ফেরার পথে মেহেকের জন্য প্রায় ফুল নিয়ে আসে। মেয়েটা বড় বোনকে বড্ড ভালোবাসে কিনা। মেহের আর বেশি কিছু ভাবলো না। দ্রুত গোলাপ ফুলটা টেবিলে রেখে না খেয়ে বেরিয়ে গেল অফিস যাওয়ার উদ্দেশ্যে। অফিসে পৌঁছাতে পৌঁছাতে মেহেকের 9:05 বেজে গেছে।
মেহেক এক প্রকার দৌড়ে গেল রেনের বিলাসবহুল ক্যাবিনে। নক করতে ভেতর থেকে আওয়াজ এলো, কামিন। মেহেক তাড়াহুড়ো করে ভেতরে প্রবেশ করলো। দরজা খুলে ভেতরে ঢুকতে রেনের সাথে একটা যুবককে দেখে সে থমকে গেল, যেন পৃথিবী নড়ে উঠল। তার অজান্তে চোখ ভরে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে মুখ থেকে বেরিয়ে এলো একটা শব্দ, আপনি? মেহেক হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। রেনের সামনে বসে থাকা যুবকটা ছিল রেনের বেস্ট ফ্রেন্ড রিহাদ তালুকদার। রিহাদও মেহেককে বেশ ভালো দেখে ভালো অবাক হয়েছে। অবাক এবং কৌতূহলবশত সে একইভাবে বলল, তুমি এখানে কি করছ? মেহেক জবাব দিল না। রেনের উদ্দেশ্যে বলল, সরি স্যার, আজকে আসতে একটু লেট হয়ে গেছে। রেন মেহেকের কথায় গুরুত্ব না দিয়ে জিজ্ঞেস করলো, মিস মেহেক, তুমি ওকে চেনো? মেহেক আমতা আমতা করে বলল, একসময় চিনতাম। রেন মনে মনে হাসলো। সে তো মেহেকের ব্যাপারে সবটাই জানে, একদম A to Z। এখন শুধু মেহেককে শরীরের তিল গণনা করা বাকি। রেন আর সেই ব্যাপারে কিছু বলল না, শুধু বলল, এখানে কিছু ফাইল রাখা আছে, সেগুলো কমপ্লিট করো। আর 1 ঘন্টা পর মিটিং আছে, প্রস্তুত থেকো। তোমাকে প্রেজেন্টেশন দিতে হবে। মেহেকের মাথা ঝাঁকিয়ে ফাইলগুলো গোছানো শুরু করলো। তখন রেন রিহাদের উদ্দেশ্যে বলল, হ্যাঁ, যেটা জিজ্ঞাসা করছিলাম, তোর তো আরও কিছুদিন পরে আমেরিকা থেকে আসার কথা ছিল, তাহলে হঠাৎ এখনই? রিহাদ রেনের কথায় ভাবনা থেকে বেরিয়ে জবাব দিল, আরে ভাই, কিছুদিন আগে বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে। এক কথায় বলতে গেলে কেউ মেরে ফেলতে চেয়েছিল। আবার আমার বড় বোন রাইসার ডেলিভারি হবে পরশু, সেজন্য এত তাড়াতাড়ি আসা। তবে রোজালিয়া আজ বায়না করেছিল তোর সাথে দেখা করবে, আমি আনলাম না, একবার গিয়ে দেখা করে আসিস। রেন শক্ত কণ্ঠে বলল, আমারও তো ফালতু টাইম নেই, দেখা করতে হলে ওকে আসতে হবে। রিহাদ আর রেনের কথার কোনো কিছুই মেহেকের কর্ণগোচর হলো না। সে চুপচাপ ফাইল গুছিয়ে নিয়ে বেরিয়ে গেল কেবিন থেকে। মেহেক কেবিন থেকে যেতেই রেনকে জিজ্ঞেস করলো, মেহেক এখানে কীভাবে এলো? রেন গম্ভীর কণ্ঠে জবাব দিল, আমার পিএ। রিহাদ আরাম করে বসার ভঙ্গিমায় বলল, ওকে আমার পিএ হিসেবে ট্রান্সফার করে দেন। রেন জিভ দিয়ে গাল ঠেলে বলল, সরি, আমি এটা করতে পারছি না। ওর মতো একটা ব্রিলিয়েন্ট মেয়েকে আমি তোর প্রিয় হিসেবে দিতে পারবো না। আর এমনিতেও আমার পার্সোনাল ম্যাটার, তোর কথাই চলবে না। রেনের কথায় রাগ প্রকাশ পেল, দৃষ্টি স্বাভাবিক। রিহাদ আর রেনের সাথে তর্ক করল না, হুড়মুড় করে বেরিয়ে গেল মেহেকের কাছে যাওয়ার উদ্দেশ্যে। রেন আর বাধা দিল না। মেহেক ফাইলগুলো এনে নিজের কাজ করতে ব্যস্ত। রিহাদের কথা সে মাথা থেকে ঝেড়ে ফেলেছে, শুধু শুধু নিজের প্রাক্তন স্বামীর কথা সে মাথায় আনতে চাইছে না। হ্যাঁ, রিহাদ তালুকদার তার সেই প্রাক্তন, যে বিয়ের প্রথম রাতেই তার মুখে ডিভোর্সের কাগজ শুনে দিয়েছিল এবং 6 মাস পর আইনগতভাবে ডিভোর্স দিয়েছিল এবং সমাজের কাছে ছড়িয়েছিল যে তার চরিত্র ভালো না। এই ঘটনার পর মেহেক অনেক ভেঙে পড়েছিল, ইচ্ছে ছিল না বাঁচার, তবে বোনের কথা ভেবে সে সব কিছু সহ্য করে গেছে। এখন তার সে পুরনো কথা মনে করতে চায় না। কেমন আছো? একটা গম্ভীর কণ্ঠ শুনে মেহেক পিছনে তাকালো। রিহাদকে দেখে মেহেক নিজের কাজে মনোযোগ দিল। রিহাদ এমনিতে দেখতে অনেক হ্যান্ডসাম, তার উপর গায়ের কালো শার্টটা পিটানো আর পর্সা দেহের সাথে ভালোই মানিয়েছে। চুলগুলো স্পাইক করে গোছানো। মেহেকের উত্তর না পেয়ে রিহাদ হালকা হেসে পাশের চেয়ার টেনে বসে বলল, উত্তর দিলে না যে? মেহেক একটা দীর্ঘশ্বাস ফেলে পূর্ণ দৃষ্টি রিহাদের দিকে তাকালো এবং কণ্ঠে তাচ্ছিল্যের সুর টেনে বলল, এতক্ষণ ভালোই ছিলাম। মেহেকের পূর্ণ দৃষ্টিতে রিহাদ আর মেহেকের চোখাচোখি হলো। রিহাদ আজ প্রথমবার দেখলো মেহেকের সৌন্দর্য। বাদামি টানা টানা চোখ, উষ্ণ গোলাপি ঠোঁট, সরু নাক, হালকা ফোলা গাল। বিয়ের আগে তো নিজের ইচ্ছের বিরুদ্ধে কথা বলেছেন, এমনকি তার দিকে তাকায় উনি। এখন সে বুঝতে পারছে বাবার কথায় সে কি ভুল করেছে। রিহাদ একটা শুকনো ঢোক গেলে বলল, মেহেক, আমি জানি তুমি আমার উপর রেগে আছো। আমি আমার কাজের জন্য সত্যি অনেক লজ্জিত। যেদিন তোমার আর আমার ডিভোর্স হলো সেদিন আমার কোনো অনুভূতি ছিল না ঠিকই, তবে পরে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। মেহেক ভ্রু টান টান করলো, ভাবলেহীনভাবে বলল, তাতে আমি কি করব? রিহাদ অসহায় কণ্ঠ বলল, আমাকে কি ব্যাক নেওয়া যায় না? আমি তোমাকে অনেক মিস করি। মেহেক হেসে ফেললো। ইতিমধ্যে তার গাপ্তার আমাকে উত্তর রেডি। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের চেয়ারে গায়ে লিয়ে দিয়ে বলল, আমি আমার স্কুলের টিচারদের অনেক মিস করি। তাই বলে কি আমি আবার স্কুলে ভর্তি হব? মেহেকের কথায় রিহাদ দমল না। সে আবার বলল, দেখো মেহেক, আইন অনুযায়ী। কথাটা শেষ না হতে মেহেক বলল, যদি সব আইন মানতে হয় তাহলে আপনি এতক্ষণ জেলে থাকতেন। তাই আইনের কথা তুলবেন না। আইন সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে। রিহাদ
এবার গলার স্বর টান টান করে বলল, তাহলে তুমি আমার কথা মানবে না? রেইন তোমার স্যালারি কত দেয়? আমি তোমাকে সেটা ডাবল দেব, তুমি আমার বিয়ে হয়ে যাও। মেহেক তাচ্ছিল্য হেসে বলল, আমি মেহেরুন্নেসা শেহেরস্তেজা, লোভী নয় যে আত্মসম্মান বিসর্জন দিয়ে আপনার পেছনে ছুটব। আপনি আপনার পুরো 14 জেনারেশনের সম্পত্তি আমার নামে দিয়ে দিল, আপনার সাথে আমি যাচ্ছি না। রিহাদ গজগজ করতে করতে উঠে দাঁড়ালো এবং বলল, এর শেষ আমি দেখে ছাড়বো মেহেক। আমি দেখব তুমি এই চাকরি কতদিন করো। চাকরি চলে গেলে আমার এখানে এসো, তোমার জন্য আমার দরজা সবসময় খোলা। কথাটা বলে রিহাদ সেখান থেকে বেরিয়ে গেল। মেহেক চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নিয়ে নিজের কাজে মনোনিবেশ করল। মেহেক আর রিহাদের কথোপকথন এতক্ষণ যাবৎ ট্রেন সবই সিসিটিভি দিয়ে দেখছিল। রাগে সে তার হাতে থাকা কলমটা ভেঙে ফেলল। কাজটা তুই ঠিক করলি না রিহাদ। আমার পারমিশন ছাড়া আমার পাখির সাথে কথা বললি তুই, এর ফল তো তোকে পেতে হবে। কিছুক্ষণ আগে মেহেক আর রেন মিটিং রুম থেকে বেরিয়েছে। মেহেক অনেক ভালোভাবে গুছিয়ে প্রেজেন্টেশন দিয়েছে এবং রেনের ডিলটাও হয়ে গেছে, তাই রেনই অনেক খুশি। মেহেক আর রেন এলিভেটরের দিকে হাঁটছে, উদ্দেশ্য 4 তলা থেকে 6 তলা যাওয়া। মেহেক দেখলো রেন অনেক খুশি, যেটা তার হাবভাবের কারণেই বোঝা যাচ্ছে। মেহেক সুযোগ বুঝে বলে উঠল, স্যার আপনার সাথে কিছু কথা আছে। রেন থমথমে মুখে তাকালো মেহেরের দিকে। বলো মেহেক, আমতা আমতা করে বলল, আসলে স্যার আমার তো ভার্সিটি আছে, আপনি জানেনই। এখন ভার্সিটিতে অ্যাসাইনমেন্টের কিছু ঝামেলা আছে, তাই সেখানে যেতে হবে। আমার সপ্তাহে 2 দিন করে ছুটি লাগবে। আমি না হলে সেই 2 দিনের জন্য ওভারটাইম কাজ করে নিব। রেন হ্যাঁ সূচক মাথা নাড়ালো, তবে মনে মনে বলল, তুমি যা চাও সবই পাবে, তবে আজকের জন্য তোমাকেও শাস্তি পেতে হবে। রেন বলল, ঠিকই, কিন্তু কি করবে সেটা তো সেই জানে। ইতিমধ্যে রেন আর মেহেক এলিভেটরের সামনে এসে হাজির। যারা এলিভেটরের ভিতরে গেল, এলিভেটর চলতে শুরু করলো, কিন্তু হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল, যার ফলে মেহেক অনেক ভয় পেয়ে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, লিফট বন্ধ হয়ে গেল কেন? এলিভেটর বন্ধ হওয়া রেনের মুখ থেকে বেরিয়ে এলো একটা শব্দ, শিট, মেবি ইলেকট্রিসিটি চলে গেছে। মেহেক একটা শুকনো ঢোক গেল। তার কাস্ট্রোফোবিয়া আছে, চোখ বন্ধ জায়গায় তার প্রচুর ভয় লাগে। মেহেক ঘামছে, বারবার আশেপাশে তাকাচ্ছে। তার মনে হচ্ছে এলিভেটরের দেওয়ালগুলোতে তার দিকেই আসছে, তাকে চাপা দিতে। সে পারছে না স্বাভাবিক থাকতে। তার শ্বাস চলছে বিদ্যুৎ গতিতে। ইতিমধ্যেই রেন অফিসের মেন কন্ট্যাক্ট রুমে ফোন করে দিয়েছে। রেন ফোনটা নিজের পকেটে রেখে তাকালো মেহেকের দিকে। মেহেক বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টানছে। রেন মেহেককে এরকম করতে দেখে কিছুটা বিচলিত হয়ে যায়, কারণ সে মেহেকের কাস্ট্রোফোবিয়া সম্পর্কে অবগত নয়। রেন মেহেকের কাছে গিয়ে ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করলো, মিস মেহেক, কী হয়েছে তোমার? মেহেক ইতিমধ্যে এক হাত রেনের হাত খামচে ধরে অন্য হাতে মাথা চেপে বসে পড়েছে। মেহেকের চোখে ধীরে ধীরে অন্ধকার নামতে শুরু করেছে। তাও সে অতি কষ্ট করে বলল, স্যার আমাকে বাঁচান, আমার কাস্ট্রোফোবিয়া আছে। আমি আর কিছুক্ষণ এখানে থাকলে। মেহেক পুরো কথাটা শেষ করার আগে তার সিন ছাড়ায়। রেন যেন পাগল প্রায় অবস্থা। মেহেকের গালে হালকা চাপড় দিয়ে ডাকতে শুরু করলো, মেহেক আমার সোনা, প্লিজ চোখ খোলো, কিচ্ছু হবে না তোমার, দেখো আমি আছি তো তোমার পাশে, প্লিজ পাখি চোখ খোলো। এভাবে কয়েক মিনিট যাওয়ার পর ইলেকট্রিসিটি চলে আসে এবং এলিভেটর চলতে শুরু করছে। 6 তলায় পৌঁছে রেন মেহেককে কোলে তুলে নিয়ে নিজের কেবিনে চলে আসে। মেহেককে কাউচে শুইয়ে দিয়ে তাদের ফ্যামিলি ডাক্তারকে কল করে এবং মেহেকের পাশে বসে মেহেকের হাত মালিশ করতে করতে তাকে ডাকতে শুরু করে, পাখি চোখ খোলো প্লিজ, তুমি সেফ আছো, দেখো তুমি চোখ খুলছো না দেখে আমার কলেজে পুড়ে যাচ্ছে। একবার তাকাও। তালুকদার নিবাস কাউচের এক কোণায় বসে আছে রোজালিয়া আর রোজিয়া, তাদের পাশে সারি বেঁধে বসে আছে তালুকদার বাড়ির কয়েকজন সদস্য। এই ভরদুপুরে এভাবে বসে থাকার কারণ হলো রিহাদ রেনের অফিস থেকে বাড়িতে এসে ভাঙচুর শুরু করে দিয়েছে। কিন্তু কেন? রিহাদের মা অনামিকা তালুকদার রিহাদকে জিজ্ঞেস করেছে, কি হয়েছে বাবা, তুই এত রেগে আছিস কেন? রেন কিছু বলেছে? রিহাদ গর্জন করে বলে উঠল, মা আমি আজকে মেহেককে দেখেছি, তুমি বিশ্বাস করবে না, ওকে দেখতে আমার নিজেরই এখন আফসোস হচ্ছে যে আমি কেন ওকে ডিভোর্স দিলাম। অনামিকা তালুকদার থ হয়ে গেল। মেহেক? রিহাদ আবার বললাম, আমি আর কিছু চাই না, শুধু ওকে আমার জীবনে ফেরত চাই, আমাকে মেহেককে এনে দাও। পেছন থেকে রিহাদকে ধমকিয়ে উঠল রিহাদের ছোট চাচা আর বাবা নাজেম তালুকদার আর রায়হান তালুকদার। কি বলছো বলো, পাগল হয়ে গেছো?
রিয়াদ পেছনে তাকিয়ে দেখলো তার ছোট চাচার বাবা দাঁড়িয়ে। রায়হান তালুকদার এগিয়ে গিয়ে বলল, যে চিন্তায় তুমি এসব ভাঙচুর করছো সেটার মাথাতেও এনো না। রিহাদ ক্ষোভে বলল, কিন্তু কেন বাবা, তুমি কি করতে চাইছ? প্রথমে তো ভালো মানুষের মতো ওর সাথে বিয়ে করালে, এরপর সেদিন ডিভোর্সের কাগজ দিতে বলে ওর নামে বদনাম লুটালে, এতে লাভ কি হলো? নাজিম তালুকদার বলে উঠল, তুমি সবটাই জানো রিহাদ, তাও এমন বায়না কেন করছো? আমি সে একটা কথাই বুঝতে পারছি না, যে তোমাদের সাথে ওর পরিবারের ঝামেলা, তাহলে মাঝখানে ওর জীবনটা কেন নষ্ট করতে উঠে পড়ে লেগেছ? আর সবচেয়ে বড় কথা, তোমাদের ঝামেলা নিয়ে মেয়েটা তো কিছুই জানে না, এখন তো ওর পরিবারের কেউ বেঁচেও নেই। তাহলে অনামিকা তালুকদার এতক্ষণ চুপ করে থাকলে এবার মুখ খুললেন। তুমি সব কিছু জেনেও যদি এমন বায়না করো তাহলে সেটা গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্যতা কোনোদিন পাবে। এখন যাও এখান থেকে। রিয়াদ রেগে হাত পা ছুটতে ছুটতে চলে গেল এবং যেতে যেতে বলল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক তেমনই তোমাদেরও সময় গনিয়ে আসছে, তোমরা তোমাদের কাজের ফল খুব শীঘ্রই পাবে। নাজিম তালুকদার আর রায়হান তালুকদার সোফায় বসলো। রায়হান তালুকদার হতাশ নিয়ে বলল, ভেবেছিলাম মেহেকের সাথে বিয়ে ডিভোর্স করিয়ে দিয়ে যদি মেহেকের নামে বদনাম ছড়ানো যায় তাহলে মেয়েটা আত্মহত্যা করবে, কারণ আজ পর্যন্ত প্রায় এমনই হয়েছে। মেহেক মরলে আমাদের পথের প্রতিশোধ একেবারে পূর্ণ হবে, কিন্তু মেয়েটা মরল না, উল্টো আমার ছেলের ঘাড়ে চেপে বসেছে। ওকে তাড়াতাড়ি সরাতে হবে, বেশি দেরি হয়ে গেলে আমাদেরই বিপদ। এইদিকে বাপ চাচাদের কথা আগার মাথার কিছুই বুঝছে না বাড়ির ছোট জেনারেশনের ছেলে মেয়েরা। কি হচ্ছে এগুলো? হঠাৎ দুপুর কড়া রোদের আলো কাচের দেওয়াল ভেদ করে রেনের কেবিনের ভেতরে ঢুকছে। গরমের কারণে এসিটাও অনেক লোতে রাখা হয়েছে। কাউচে শুয়ে আছে মেহেক, আর রেন তার সামনে বসে গালে হাত দিয়ে তাকে দেখতে ব্যস্ত। একটু পর পর গালে হাত বুলিয়ে দিচ্ছে, তো হালকা করে চুমু খাচ্ছে। একটু আগে ডাক্তার এসে ইঞ্জেকশন দিয়ে গেছে যেন মেহেকের একটু ঘুম হয়, তাহলে মনের ভয়টাও একটু কাটবে। রেন মেহেককে মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। চেহারায় থাকা প্রত্যেকটা তিলে কয়েকবার চুমু অলরেডি খেয়েও ফেলেছে। রেন আর মনে হেসে মেহেকের দিকে তাকিয়ে বলল, আমার জান বাচ্চা, তুমি এত সুন্দর কেন বলো তো? আমার তো ইচ্ছে করছে তোমাকে খেয়ে ফেলতে। আচ্ছা, তুমি যখন বাইরে যাও তখন কি সব ছেলেরা তোমাদের কীভাবে তাকিয়ে থাকে? মেহেক জেগে থাকলে নিশ্চিত বলতো, সবার তো খেয়ে দিয়ে কাজ নেই, যা আমার দিকে তাকিয়ে থাকবে। রেন এক দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ লক্ষ্য করলো মেহেকের হাতের আঙুলগুলো নড়ছে, তাই রেন দ্রুত উঠে নিজের চেয়ারে গিয়ে বসলো। মেহেককে আস্তে আস্তে নিজের চোখ খুললো, পিট পিট করে তাকিয়ে বোঝার চেষ্টা করলো যে সে কোথায় আছে। চারিদিকটা কিছুটা অপরিচিত মনে হতেই উঠে বসলো। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। তখনই রেন গম্ভীর কণ্ঠে বলল, এখন কেমন লাগছে মিস মেহেক? মেহেক চকিত নয়নে পেছনে ফিরল। রেনকে দেখে নিজের ওড়না ঠিক করে বলল, জি স্যার। আর সরি, আসলে আমার। মেহেকের পূর্ণ কথা শেষ হওয়ার আগে রেন বলল, আমি জানি মিস মেহেক যে তোমার ক্লাস্ট্রোফোবিয়া আছে, এতে আমাকে সরি বলার কিছু হয়নি। যাই হোক, তুমি বাসায় চলে যাও, এখন তুমি অসুস্থ। মেহেক বাধা দিয়ে বলল, আমি ঠিক আছি স্যার, আর কালকে তো এমনিতেও ভার্সিটির জন্য আসবো না, তাই আজকে সব কাজ শেষ করে যেতে চাই। রেন আবারও বাধা দিয়ে বলল, তোমার কাজগুলো আমি জিনিয়াকে দিয়ে দেব, তুমি এখন যাও। মেহেকের কিছু বলল না। সেখান থেকে বেরিয়ে এলো বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তার ধারে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে তুষি। আজকে কলেজের শেষ দিন ছিল তার, তাই এসেছে। আবার তার মধ্যে 3 দিন পর বিদায় অনুষ্ঠান, তাই অনেক এক্সাইটেড হয়ে আজ বান্ধবীদের সাথে অনেক প্ল্যানও করেছে। তবে বাড়িতে যাওয়া নিয়ে হয়েছে ভেজাল, কোনো গাড়ি নেই। সে মূলত কিছু পথ হেঁটে তারপর একটা অটো নিয়ে বাসায় যায়, কিন্তু আজকে একটারও অটোর দেখা নেই, আর না আছে রিক্সার। তো সে দাঁড়িয়ে থাকতে থাকতে খেয়াল করলো একটা কালো মার্সিডিজ গাড়ি তার সামনে থামলো। তো সে কিছুটা অবাক হয়ে ভ্রু কুঁচকালো এবং সরে দাঁড়ালো। গাড়ির জানালাটা খুলতে জেনের হাসি মাখা মুখটা দেখতে পেল তুষি তখনও নিজের ভ্রু কুঁচকে রেখেছে। জেন গাড়ির ভিতর থেকে বলল, মিস কটকটি উঠে আসুন, আজকে গাড়ি পাবেন না। মিস কটকটি ডাকটা শুনে তুষি বিরক্ত সুর নিয়ে বলল, কি বললেন আপনি? আমি মিস কটকটি, আমার নাম তুষি, মেহেরিমা শেহরোজ তুষি। আর আজকে গাড়ি পাবো না কেন? জেন একটা হাই তুলে বলল, 3 দিন ধরে স্ট্রাইক চলছে, কিছু দেখছি জানো না? তা বুঝলাম, কিন্তু আপনি আমাকে নিজ থেকে বাড়ি পৌঁছে দিতে চাইছেন যে, মতলব কি? জেন বুঝলো তুষি তাকে বিশ্বাস করছে না।
তাই তাকে ভয় দেখানোর জন্য বলল, তোমাকে এখান থেকে নিয়ে গিয়ে রাশিয়ান মাফিয়াদের কাছে বিক্রি করে দেব। আপাতত এটাই আমার মতলব। তুষির সাথে সাথে সামনের দিকে হাঁটা ধরলো। জেন আবার ডাক দিল, কি হলো, চলে যাচ্ছ যে? তুষি পেছন করে বলল, আপনি যে কথাটা বললেন সেই কথাটা শুনে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আপনার সাথে যেতে চাইবে? জেন হেসে বলল, আরে আমি তো মজা করছিলাম, আসো তোমাকে পৌঁছে দিই। তুষি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবলো, যদি এখন সে তার সাথে না যায় তাহলে আর গাড়ি পাবে না এতটা পথ, এই গরমে হেঁটে যেতেও পারবে না। তাই ঠিক করলো সে জেনের সাথেই যাবে। যে ভাবনা সে কাজ জেনের সাথে গাড়িতে বসে সিট বেল্ট লাগিয়ে সিটে হেলান দিয়ে চোখটা বন্ধ করলো। মুহূর্তে তার বুক ছিঁড়ে বেরিয়ে এলো একটা ক্লান্তির নিঃশ্বাস। জেন গাড়ি চালাতে চালাতে বলল, খুব ক্লান্ত? কিছুক্ষণের মধ্যে জেন তুষিকে তার বাড়ির সামনে নামিয়ে দিল। তুষি গাড়ি থেকে নেমে যেতে নিলে জেন পেছন থেকে ডেকে ফাজলামো শুরু বলল, একটা থ্যাঙ্কসও দিলে না? তুষি দাঁড়িয়ে পড়ল। কয়েক কদম জেনের দিকে এগিয়ে এসে বলল, আমি বলেছিলাম আমাকে বাড়ি পৌঁছে দিতে, আপনি তো একবারই এলেন। জেন ঠোঁট উল্টালো। তুষি আবার বলল, যাই হোক, থ্যাংক ইউ। সবসময় এভাবে আমার বিপদে চলে আসবেন। কথাটা বলে তুষি দৌড়ে বাড়িতে ঢুকে গেল। তুষির বাড়িতে ঢোকার সাথে সাথে জেন হালকা হাসলো, মাথা ঝাঁকিয়ে বলল, সবসময় তোমার বিপদের পাশে থাকার অধিকার দিলে অবশ্যই থাকবো। নিজের কথায় নিজেই হেসে জেন মাথা চাটে মেরে গাড়ি স্টার্ট দিল এবং নিজের গন্তব্যে রওনা দিল। রাতের অন্ধকারে ঢাকার সকল মানুষজন ঘুমের চাদরে গা ঢাকা দিয়েছে, তবে এই সকল কিছুর মাঝেও জেগে আছে এক অবয়ব ব্রেন ড্যাভিন। সে মেহেকের বাড়ির সামনে পায়চারি করছে। কিছুক্ষণ এইভাবে কাটানোর পর খুব সাবধানতার সাথে ঢুকে পড়ল বাড়ির ভেতরে। ধীরে ধীরে মেহেকের রুমে যাওয়ার পর দরজা আটকে দিল। তার পাখিটা অসুস্থ, সে কী করে বাড়িতে বসে থাকতে পারে? রেন অভ্যাস ছিল আজকেও একটা গোলাপ ফুল নিয়ে এসেছে, তবে সেটা ছিল দুর্লভ কালো গোলাপ, আশেপাশে খুব সহজে পাওয়া যায় না। গোলাপ ফুলটা মেহেকের বিছানার পাশে রেখে নিজের পকেট থেকে একটা চিঠি বের করলো এবং সেটা গোলাপ ফুলের পাশেই রেখে দিল। হয়তো মেহেকের জন্য কিছু লিখে রেখেছে। মেহেক গভীর ঘুমে তলিয়ে আছে। রেন ধীরে ধীরে মেহেকের কপালে হালকা চুমু দিয়ে বিড়বিড় করে বলল, তোমাকে এখন দেখে আমার যে কি শান্তি লাগছে বলার মতো না। শুধু শুধু মনে হচ্ছিল তুমি কষ্টে আছো। তখন তো আমার আত্মার পানি শুকিয়ে গিয়েছিল তোমার অবস্থা দেখে। রেন মেহেকের মাথায় হাত বুলিয়ে দিল। তখনই মেহেকের পাশে থেকে তুষি ভাঙা কণ্ঠে বলে উঠল, কে ওখানে? রেন তুষির দিকে তাকিয়ে একটা শুকনো ডোক গেল। এই মেয়ে ঘুমায়নি নাকি? ঘুমের ওষুধের প্রভাবে তো টের পাওয়ার কথা না। তুষি ভালোই টের পাচ্ছে যে তাদের দুজনের ব্যতীত এই রুমে অন্য কেউ আছে, তবে চোখ খুলতে পারছে না। হালকা খুললেও ঘোলা দেখছি। তুষি আবার বলল, কে? রেন আর দাঁড়ালো না। তুষির চোখের আড়াল দিয়ে দ্রুত বেরিয়ে গেল বাড়ি থেকে। এই মেয়ের জন্য সে মেহেকের সাথে আজকে বেশিক্ষণ থাকতে পারেনি। এর একটা ব্যবস্থা করতে হবে। তুষি উঠে বসল। ততক্ষণে রেনও চলে গেছে রুম থেকে। তুষি মেহেককে ডাকলো, মেহেক আপি উঠাও, দেখো তো কেউ এসেছে কিনা। মেহেককে কয়েকবার ডাকার পর মেহেক গুম গুম চোখে তাকালো। উঠে বসে লাইট জ্বালালো। কোথায়? কেউ তো নেই। তুই মনে হয় ভুল দেখেছিস। তুষি আবার শুয়ে পড়তে পড়তে বলল, হয়তো বা। সকাল সকাল মেহেক ঘুম থেকে উঠে গেছে। প্রচুর মাথা ব্যথা তার। এখন উঠে ওষুধ খেতে হবে। মেহেক বিছানায় থেকে নামতেই তার চোখে পড়ল একটা কালো গোলাপ আর চিঠি। মেহেকের ব্রুজুগল কুচকে এলো। কালো গোলাপটা দেখতেই মেহেক ফুলটা হাতে নিল। ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো গোলাপটার সমস্ত কাঁটায় খুব যত্ন সহকারে উপড়ে ফেলা হয়েছে, যেন হাতে ব্যথা না পায়। মেহেক এরপর চিঠিটা হাতে নিয়ে খুলল। কালো রঙের শক্ত কাগজের উপর রাজকীয়ভাবে গোল্ডেন কালি দিয়ে লেখা চিঠিটা সে পড়তে লাগলো। আমার পাখি, কেমন আছো? তুমি জানো, যখন তোমার অসুস্থতার কথা জানলাম তখন আমার কি অবস্থা হয়েছিল? সে যাই হোক, ঠিকমতো ওষুধ খেয়ে নিও পাখি। এখন তো আমি তোমার কাছে আসতে পারবো না, তাহলে আমি নিজেই তোমার যত্ন নিতাম। নিজের যত্ন করো আর নিজেকে প্রেশার দেওয়া বন্ধ করো। আমি কিন্তু তোমাকে সবসময় দেখি। একটা কথা মনে রেখো, তুমি সম্পূর্ণটাই আমার। আমি চাই না আমার জিনিসের কোনো ক্ষতি হোক। আর এই দুর্লভ কালো গোলাপটা শুধুই তোমার জন্য পাখি। আশা করি তোমার ভালো লাগবে। কাঁটাগুলো নিজের হাতে উপড়ে ফেলেছি যেন তোমার হাতে না লাগে। সবশেষে একটা কথা, আমি কে কিংবা এ চিঠি কার লেখা এসব নিয়ে ভাবতে গিয়ে নিজের মাথা খেও না। সময় হলে ঠিক সামনে আসবো আর তোমাকে নিজের করে নিয়ে যাব। ভালো থেকো, ভালোবাসি সোনা। ইতি তোমার ফিউচার।
চিঠিটা পড়ে যেন মেহেকের মাথায় বাজ পড়ল। এই চিঠিটা কে দিল তাকে? তা আবার রুমের ভেতর রেখে গেছে। তুষি মজা করছে না তো? মেহেকের ভাবতে ভাবতে তৎক্ষণাৎ মনে পড়ল রাতের কথা। তুষি যখন খেয়াল করেছিল যে ঘরে কেউ ঢুকেছে, তুষি কি তার মানে ঠিক দেখেছিল? আচ্ছা, সে ব্যক্তি দিয়ে যায়নি তো? ভাবনার ছেদ ঘটি তুষি পেছন থেকে ডেকে উঠল, কি হয়েছে মেহেক আপি, কি দেখছ? মেহেক তুষের গলার আওয়াজ পেয়ে দ্রুত ফুলটা এবং চিঠিটা নিজের পেছনে লুকিয়ে বলল, কিছু না, তুই উঠে ফ্রেশ হয়ে পড়তে বস, কিছুদিন পর তো তোর পরীক্ষা। তুষি নিজের ঘুমকে বিদায় জানিয়ে উঠল, গুটি গুটি পায়ে ওয়াশরুমে ঢুকে পড়লো। আর মেহেক দ্রুত চিঠি আর ফুলটা নিজের ড্রয়ারে রেখে দিল। এই চিঠির রহস্যটা তাকে জানতে হবে। কেউ রাত বিরেতে এসে তাকে এভাবে চিঠি দিয়ে যাবে, তা তো আর মানা যায় না। মেহেকের এসব কর্মকাণ্ড এবং এক্সপ্রেশন সবই রেকর্ড হলো হিডেন ক্যামেরায়। আর সেই রেকর্ডে তাকে বসে বসে কেউ দেখছে, সেটা মেহেকও জানতে পারল না। রেন নিজের বিলাসবহুল চেয়ারে হেলান দিয়ে বসে আছে, আর তার চিঠির সামনেই বসে আছে মোখলেস খান। রেন তাকে ডেকেছে এক বিশেষ কারণে, যেহেতু আজ মেহেক অফিসে আসে নাই। সুযোগে কাজে লাগানোই যায়। রেন চায়নি মেহেক প্রতি তার অবসেশনটা বাইরে আসুক বা কেউ জানুক, তবে মোখলেস খানকে সে জানাতে চায়, না হলে তুষিকে সরাতে পারবে না। তার উপর মোখলেস খানের ব্যাপারে খোঁজ নিয়ে জেনেছে মানুষটা বড্ড লোভী। যদি তার এই লোভের কারণে রেনের কাজ হয়ে যায়। আমাকে এখানে আসতে বলেছেন কারণ? থমথমে মুখে গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন মোখলেস খান। রেন তার ঠোঁটে রহস্যের একটা হাসি ঝুলিয়ে জবাব দিল, একটা ডিল করতে চাই আপনার সাথে। আমি কোনো ব্যবসায়ী নই যে আমার সাথে ডিল করবেন। আই নো, তবে ডিলটা আপনার বাড়ির মেয়ে মেহেরুন্নেসা শেহরোজ তেজাকে নিয়ে। রেনের মুখে মেহেকের নাম শুনে কিছুটা অবাক হয়ে বলল, মেহেক তো আপনার অফিসে কাজ করে, তাহলে ওকে নিয়ে আবার কিসের ডিল? ওকে কিছু করেছে? রেন গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ করেছে, অনেক বড় একটা কিছু চুরি করেছে। কি কি বলছেন কি? আমি ওকে এক্ষুনি ফোন করে আসতে বলছি। এর একটা হ্যাস্ত করব। আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। মেয়েটা শেষে কিনা চোর হয়ে গেল। রেন সান্ত্বনা দিয়ে বলল, তাড়াহুড়ো করবেন না, আপনার বাড়ির মেয়ে আমার মন চুরি করেছে। রেনের কথা বুঝতে পেরে মুখলেস খান কিছুটা থম মেরে গেলেন। রেন এক্ষুনি কি বলল? রেন পুনরায় এভাবে বলল, হ্যাঁ ঠিকই শুনেছেন, আপনাদের মেয়েকে আমার পছন্দ হয়েছে, তাই আমি তাকে আমার করে পেতে চাই। তাই আপনার কিছু সাহায্য লাগবে। মুখলেস খানের যেন হিংসে হলো, দাঁত কটমট করে বলল, আমি আপনার কথা মানতে পারছি না, আর আমি এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবো না, ক্ষমা করবেন। রেন ভেবেছিল সহজ কথায় কাজ হবে, কিন্তু না, হলো না। তাই এবার মুখলেস খানের পথেই তাকে হাঁটতে হবে। রেন কণ্ঠ দৃঢ় করে বলল, আমাকে একটা সাহায্য করবেন আর আপনি পাবেন 1 মিলিয়ন। ভিডিওটি মুখলেস খান 1 মিলিয়ন টাকা পাবে শুনে সাথে সাথে বলল, কি সাহায্য করতে হবে আপনি শুধু বলুন। রেন বাঁকা হেসে বলল, বেশি কিছু না, শুধু ওর বোনকে আলাদা করে শিফট করে দিবেন, আর রাতে বাড়ির দরজা খোলা রাখবেন। আমি যাব আমার পাখির সাথে দেখা করতে, আর বাকি কাজটা আমি একাই করতে পারবো। তবে হ্যাঁ, এই বিষয়টা যেন কেউ না জানে, বিশেষ করে আপনার ওয়াইফ আর মেহেক। মুখলেস খান মাথা জাকিয়ে বললেন, সমস্যা নেই, সব ঠিকঠাক হয়ে যাবে। রেন মাথা দুলিয়ে একটা চেক মুখলেস খানের হাতে ধরিয়ে দিল। মুখলেস খানও সেই চেক নিয়ে খুশিতে সেখান থেকে চলে এলো। রাত 1:30। হাসপাতালের বড় ভিআইপি কেবিনে শুয়ে আছে রাইসা, হাতে স্যালাইন লাগানো। পাশে দোলনায় ঘুমিয়ে আছে তার সদ্য জন্ম নেওয়া ছেলে, তালুকদার বাড়ির ফিউচার উত্তরসূরি। সকালে তার লেবার পেইন শুরু হয়েছিল। হাসপাতালে নিয়ে আসা হয়, কয়েক ঘন্টা পর জানা যায় তার ছেলে হয়েছে। সকলে এতক্ষণ হাসপাতালেই ছিল, তবে যেহেতু রাইসা মোটামুটি সুস্থ, তাই অনামিকা তালুকদার তার রোজালিয়া এখানে থেকে গেছে। তবে অন্যান্যরা কেবিনে। রাইসা গভীর ঘুমে তলিয়ে আছে। আশেপাশে শান্ত পরিবেশ। ঠিক তখনই তার কেবিনে দেখা গেল এক অবয়বকে, যার পরনে ছিল একটা আলখাল্লার মতো লম্বা হুডি। অবয়বটি ধীরে ধীরে দোলনার কাছে এসে দাঁড়ালো। অন্ধকারে তার চেহারা দেখা যাচ্ছে না। অবয়বটি নবজাতকের দিকে কিছুক্ষণ ঘাড় বাঁকিয়ে তাকিয়ে রইল। মনে থাকা সকল মায়া আবেগ একপাশে ছুড়ে বেরিয়ে এলো রাগান্বিত সত্যটা। অবয়বটি শিশুটিকে কোলে তুলে নিল এবং হাঁটা ধরল বাহিরের মুখে। তখনই ভয়ার্ত গলায় রাইসা পেছন থেকে চেঁচিয়ে বলল, এই কে তুমি? আমার বাচ্চাকে কোথায় নিয়ে যাচ্ছ? রাইসার ডাকে অবয়বটি পেছনে ফিরল। বাচ্চাটিকে দোলনায় রেখে অদৃশ্য হাসি দিয়ে বলল, যেখান থেকে এসেছি সেখানেই দিতে যাচ্ছি। রাইসা ভয় পেয়ে গেল, চিৎকার করতে যাবে, অমনি অবয়বটি রাইসার মাথায় একটা লোহার রড দিয়ে বাড়ি মারে। সাথে সাথে রাইসা রক্তাক্ত হয়ে বিছানায় জ্ঞান হারিয়ে পড়ে যায়। অবয়বটি তার চকচকে দাঁতগুলো বের করে হাসলো এবং বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে গেল মেন দরজা দিয়ে। যাওয়ার আগে দোলনাতে রেখে গেল একটা চিঠি, যেটাতে শেষে ছোট করে লেখা একটা নাম, অ্যানাবেলা। চিঠিটা কোনো পেপারপত্র নয়, আর নয় কোনো আবেগে লেখা। এই চিঠিটা হয়তো সে অবয়বের জন্য একটা খুশির জিনিস,
তবে তালুকদার পরিবারের কাছে এটা ভয়ঙ্কর ওয়ার্নিং ছাড়া কিছুই নয়। তালুকদার পরিবারের আর্তনাদ যেন এখান থেকেই শুরু।